নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমরা একটা চাকরির বড় বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। দীর্ঘ 5 বছর পরে নতুন করে রেলের আবার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। 2019-এর লোকসভা ভোটের আগে রেলের এই বিজ্ঞপ্তি বেরিয়েছিল, আবার 2024-এর লোকসভা ভোটের আগে রেলের একটা বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে, যা হলো এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টটি কী, এই পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, এই পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে এবং এই পোস্টের জন্য কোন প্যাটার্নে কোন সিলেবাসে পরীক্ষা হবে। আর এই ফর্ম ফিল আপের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আরআরবি জোন চুজ করা, যে কোন আরআরবি জোনে আমি ফর্মটা ফিল আপ করলে পরে সুবিধা পাবো, তা কিন্তু অবশ্যই আমাদেরকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, আর এই ফর্ম ফিল আপ রিলেটেড অন্য কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি ইন ইন্ডিয়ান রেলওয়েজ, অর্থাৎ ভারতীয় রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি কি, যে রিসেন্টলি ভারতীয় রেল এএলপি রিক্রুটমেন্ট 2024-এর রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি করেছে। এখন এই এএলপি পোস্টটা কি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টটি কি? আমরা জানি যে পাইলট মানে হচ্ছে চালক, সে বিমানের হতে পারে, বাসের হতে পারে বা ট্রেনের হতে পারে, কিন্তু এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ ট্রেনের ড্রাইভার কিন্তু অ্যাসিস্ট্যান্ট। কারণ রেলের ড্রাইভার হওয়া একটি অত্যন্ত দায়িত্বশীল কাজ, তাই সরাসরি এটাতে নিয়োগ হয় না। প্রথমে এএলপি হয়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়, পরে তার ট্রেনিং বা তার সহযোগিতা থাকতে থাকতে একটা অভিজ্ঞতা পাওয়ার পরে সে ট্রেন চালাতে শুরু করে, অর্থাৎ ট্রেনের ড্রাইভার পদে উন্নীত হয়। এই এএলপি নিয়োগ হচ্ছে রেলের রিক্রুটমেন্টে ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিরাট বড় সুযোগ। সারা দেশের ইঞ্জিনিয়াররা তাকিয়ে থাকে এই এএলপি নিয়োগের নোটিফিকেশনের দিকে, আর তারই নোটিফিকেশান কিন্তু জারি হয়েছে। নোটিফিকেশান নাম্বার কত? CEN নাম্বার 01/2024, এ হচ্ছে নোটিফিকেশান নাম্বার। এখন এই নোটিফিকেশানের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে? ফর্ম ফিল আপ শুরু হয়েছে 20 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে। 20 জানুয়ারি শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে যে 19শে ফেব্রুয়ারি 2024 সালে। আর এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট শেষ হওয়ার পরে নতুন করে সুযোগ দেওয়া হবে, যদি কেউ ফর্ম ফিল আপে কোনো ভুল করে থাকে তার মডিফিকেশান করা বা কারেকশান উইন্ডোজ। আর এই মডিফিকেশান উইন্ডোজ খুলে যাবে যে 20 ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারির মধ্যে, যা যে ভুল হয়েছে সেগুলোকে আমরা সঠিক করতে পারবো বা কারেকশান করতে পারবো। পিএসসির পরীক্ষায় যেমন এডিট উইন্ডোজ দেয়নি, কিন্তু এখানে রেল বলেই দিয়েছে যে আমরা ফর্ম ফিল আপ শেষ হলে কারেকশানের জন্য নতুন করে একটা উইন্ডোজ চালু রাখবো। এখন এই যে নোটিফিকেশান বেরিয়েছে, মোট কত সিটের জন্য নিয়োগ করা হবে? মোট 5696টি সিটের জন্য নিয়োগ করা হবে, তার নোটিফিকেশান বেরিয়েছে। কিন্তু সেই 2019 সালের নিয়োগের নোটিফিকেশান বেরিয়েছিল, আবার 24-এর ভোটের আগে নিয়োগের নোটিফিকেশান বেরোচ্ছে। মাত্র 5696টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা কিন্তু আমাদের কাছে একটা দুঃখের বিষয়, বা এটা দেখে আমরা অবাক হয়ে গেছি। যেখানে এই নোটিফিকেশানের ভ্যাকেন্সি হওয়ার কথা ছিল প্রায় 50,000, সেখানে মাত্র 5,000। এটা দেখে আমরা অবাক হয়ে গেছি। অনেকে কিন্তু আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এটা কিন্তু অনেক বাড়ার কথা। কারণ রেল ভারতবর্ষের সবথেকে বড় কর্মসংস্থান করে, সেখানে মাঝে কোনো নিয়োগ নেই। সেই 2019-এ ভোটের আগে নিয়োগ হয়েছিল, আবার 24-এর ভোটের আগে নিয়োগ হচ্ছে। সারা দেশে বেকারত্ব ব্যাপক পরিমাণে বেড়ে গেছে, তবু সরকারের কোনো হেলদোল নেই। সরকারের হেলদোল থাকবেই কী করে? শাসক দল যদি ধর্মের নামে রাজনীতি করে ভোটে জিতে যায়, তাহলে বেকারত্ব, দ্রব্যমূল্যের বৃদ্ধি, কৃষকের ফসলের দাম, শ্রমিকের দাম, এসবের ইস্যুতে ভোট হবে কি করে? রাজ্য সরকারও যেমন, কেন্দ্র সরকারও তেমন। এই সিট বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, টুইটারে ক্যাম্পেইন চলছে। অনেকেই বলছেন যে এরপরে সিট কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। এখন মেন হলো কোয়ালিফিকেশান। কি কোয়ালিফিকেশান বা যোগ্যতা লাগলে এই এএলপি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে? মেনলি বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর যাদের রিজার্ভেশন আছে, অর্থাৎ SC ST OBC এক্স সার্ভিসম্যান, এদের জন্য কিন্তু বয়সের রিল্যাক্সেশন বা ছাড় আছে। যেমন SC STদের 5 বছর, OBCদের 3 বছর, এই সমস্ত কিন্তু ছাড় আছে। এখন আর কি যোগ্যতা লাগবে? যোগ্যতা লাগবে যে ফিজিক্যাল ফিটনেস। যেহেতু এটা রেল চালাতে হবে, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, তাই ফিজিক্যাল ফিটনেস কিন্তু মাস্ট থাকতে হবে। শুধু তাই নয়,
চোখে কিন্তু 6/6 6/6 দুটি চোখে কিন্তু এরকম পাওয়ার থাকতে হবে চশমা ছাড়া। আর কি কালার ব্রাইটনেস কিন্তু থাকা চলবে না, অর্থাৎ বর্ণান্ধতা কিন্তু হওয়া চলবে না। শুধু তাই নয়, যারা বিশেষভাবে সক্ষম অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা কোনো কারণে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির পদ থেকে তারা দুর্নীতি বা অন্য কোনো কারণে যাদেরকে ডিসমিস করা হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে এই পোস্টে ফর্ম ফিল আপের জন্য এডুকেশনাল যোগ্যতা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা, যা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? প্রথম ফার্স্ট ওয়ান মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন, তার সঙ্গে আইটিআই, ওই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যে সমস্ত কোর্সগুলি করা হয় তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেমন হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, আদার যে সমস্ত আইটিআইয়ের ট্রেডগুলি আছে সেখান থেকে কিন্তু এরা অ্যাপ্লাই করতে পারবে। আর কারা অ্যাপ্লাই করতে পারবে? মাধ্যমিক প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যেটা পলিটেকনিক বলি আমরা, যাদের পলিটেকনিকে কোর্সটি আছে অর্থাৎ ডিপ্লোমা কোর্স, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল যাদের ট্রেড আছে তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আর কারা অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে বিটেক ইঞ্জিনিয়াররা বা বিই ইঞ্জিনিয়াররা। কোন কোন ট্রেড থেকে করতে পারবে? ঠিক পলিটেকনিকের মতো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল। আর কারা অ্যাপ্লাই করতে পারবে? করতে পারবে মাধ্যমিক পাশের পরে যারা ট্রেড অ্যাপ্রেন্টিসের কোর্স করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কারা অ্যাপ্লাই করতে পারবে না? এই যে সমস্ত কোর্সগুলি, অর্থাৎ যারা মাধ্যমিকের পরে আইটিআই কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা এইচএসের পরে বিই ইঞ্জিনিয়ারিং কোর্স করছে কিন্তু তাদের এখনও রেজাল্ট তারা হাতে পায়নি, অর্থাৎ যারা পার্সুইং কোর্স করছে, অর্থাৎ যাদের এখন কোর্স চলছে বা পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট হাতে পায়নি, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ যাদের কাছে এই সমস্ত কোর্সের পাসের মার্কশিট বা সার্টিফিকেট আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন এই ফর্ম ফিল আপটি করতে গেলে ফিস কত লাগবে? ফিস লাগবে হচ্ছে যারা আনরিজার্ভ, জেনারেল এবং ওবিসি আছে তাদের জন্য এখন 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে, কিন্তু এর ফিস কিন্তু 100 টাকা। তাহলে 500 টাকা নিচ্ছে কেন? এই কারণে 500 টাকা নিচ্ছে যে যখন সিবিটি 1 অর্থাৎ টার 1 অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হয়ে যাবে সেই পরীক্ষাটাতে অ্যাপিয়ার করলে কিন্তু এই 500 টাকা থেকে 400 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড পাওয়া যাবে, অর্থাৎ 100 টাকা রেল কেটে নেবে, 400 টাকা তোমাকে ফেরত দিবে। আর যারা এসসি এসটি, মহিলা বা থার্ড জেন্ডার আছে তাদের জন্য ফিস হচ্ছে 250 টাকা। এখন 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর ঠিক আগের মতনই সিবিটি 1 অর্থাৎ প্রথম পরীক্ষাটা হয়ে গেলে তাদের এই টোটাল 250 টাকায় কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এসসি এসটি, উইমেন্স, থার্ড জেন্ডারদের জন্য পুরো ফি, আর ইউআর ওবিসিদের জন্য 100 টাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে কেন আগের থেকে 500 টাকা নিচ্ছে? এখনই তো 100 টাকা নিতে পারতো। আগে 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ ছিল, 2019 সালের নিয়মটা পাল্টেছে, কারণ অনেকেই আছে যারা ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করে দেয় কিন্তু পরীক্ষা দিতে যায় না। তার ফলে ইন্ডিয়ান রেলওয়েকে কিন্তু একটা ক্যান্ডিডেটের পরীক্ষার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট কিন্তু করতে হয়, কিন্তু সে অ্যাবসেন্ট থেকে গেল, তাহলে তার পেছনে খরচা কিন্তু হয়ে গেল। তাই যাতে অ্যাবসেন্টের সংখ্যা কমে সেই কারণেই আগের থেকে টাকা নিয়ে নেয়, পরে সেটাকে রিফান্ড দিয়ে দেয়। এরপরে এসছে আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেটা কিন্তু ভুল করলে আমাদের স্বপ্ন কিন্তু চুরমার হয়ে যেতে পারে, যেখানে কিন্তু আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? যে আমরা কোন আরআরবি জোনে ফর্মটি ফিল আপ করলে আমাদের চাকরি পেতে সুবিধা হবে, আর কোন আরআরবি জোনে ফর্ম ফিল আপ করলে আমাদের কিন্তু চাকরি পেতে একটু দেরি হতে পারে বা জটিলতা দেখা দিতে পারে। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ ফর আরআরবি। প্রথমত একজন ক্যান্ডিডেট একটি আরআরবি জোনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। নোটিফিকেশনে মোট 21টি আরআরবি জোনের কথা বলা হয়েছে, সেই 21টি আরআরবি জোনের মধ্যে কিন্তু যে কোনো একটিতে ফর্ম ফিল আপ করতে পারবে, দুটিতে বা তিনটিতে করতে পারবে না। আরআরবি জোনগুলি কোনগুলি? কলকাতা, রাঁচি, মালদা, শিলিগুড়ি, মুজফ্ফরপুর, পাটনা, গুয়াহাটি, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, জম্মু অ্যান্ড শ্রীনগর, মুম্বাই, প্রয়াগরাজ, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম। এই 21টি জোন আছে। এই 21টি জনের মধ্যে তোমাকে যে কোনো একটি জনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, দুটো জনে কিন্তু করা চলবে না, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এখন কোন জনে আমি ফর্ম ফিল আপ করলে চাকরি পেতে আমাদের সুবিধা হবে, এটা তিনটে কনসেপ্টের ওপরে দাঁড়িয়ে আছে। প্রথম আমরা যখন ফর্ম ফিল আপ করি আমরা দেখি যে কোন জনের কাট অফ কম আসছে, সেটা দেখে কিন্তু প্রথম ফর্ম ফিল আপ করা হয় যে কোথায় কাট অফ কম আসছে। আগে ছিল যে রাঁচি জোনে কাট অফ কম আসতো কলকাতার থেকে,
তাই অনেকে রাঁচি জোনে করতো। কিন্তু রিসেন্টলি যে পরীক্ষা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কোন জোনে কাট অফ কম হবে তা কিন্তু আগের থেকে বলা সম্ভব নয়। আগের বারের এনটিপিসিতে টায়ার ওয়ানে কলকাতা জোনের থেকে রাঁচি জোনের কিন্তু কাট অফ কিন্তু বেশি ছিল, তাই এটা বলা সম্ভব নয়। এটা নির্ভর করছে রেজাল্টের দিন আমরা বুঝতে পারবো যে কোন জনের কাট অফ কমেছে, তাই এটা এখন থেকে কিন্তু বলে দেওয়া নয়। আগে যেমন হতো এখন কিন্তু আর নির্দিষ্ট করে বলা যাবে না। নেক্সট আর কি, আরেকটা কি দেখে আমরা ফর্ম ফিল আপ করবো, কোন জনে সিট সংখ্যা বেশি আছে, তাহলে সেই আরআরবির জন্য আমরা যদি ফর্ম ফিল আপ করি তাহলে আমাদের চাকরি পেতে সুবিধা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখবো যতগুলো লিস্ট আছে, করে নোটিফিকেশান আছে, যে জনের সিট বেশি আছে সেই জন্য কিন্তু আমরা ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছি তারা চেষ্টা করি যে আমাদের বাড়ির কাছাকাছি পোস্টিং হোক বা আমাদের রাজ্যেরই পোস্টিং হয়। তাই নিজের রাজ্যে পোস্টিং পেতে গেলে আমাদেরকে কোন কোন জোনে অ্যাপ্লাই করতে হবে, মেনলি কলকাতা জোন আমরা বুঝতেই পারছি, কলকাতা বা কলকাতা সারাউন্ডিং সেখানে কিন্তু আমাদের চাকরিটা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কলকাতার জন্য যদি আমি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে যদি আমি কলকাতা মেট্রোতে সুযোগ পাই তাহলে সব থেকে সুখের চাকরি। কলকাতা মেট্রো কলকাতার মধ্যেই আছে, অন্য জায়গায় ট্রান্সফার হবে না এবং অনেক সুবিধা, এসিতে চাকরি, রাত্রেবেলা ডিউটি কম, খুব আরামে চাকরি। আর কলকাতা সারাউন্ডিংসের অন্য ডিভিশনের চাকরি পেলে হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন আমাদের বাড়ি থেকেই মোটামুটি কাছেই, আমরা বাড়ি যেতে পারবো। আর কোন জোনে, রাঁচি জোনে। স্যার রাঁচি তো ঝাড়খণ্ডে, তাহলে আমাদের রাজ্যে হলে কী হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দক্ষিণ পূর্ব রেলওয়ে আছে অর্থাৎ সাউথ ইস্টার্ন, সেটি শুরু হচ্ছে কোথা থেকে, সাঁতরাগাছির পর থেকে। রাঁচি জোনে চাকরি পেলে সাঁতরাগাছি থেকে তোমার চাকরি পাওয়া শুরু হবে যে কোনো জায়গায়, পাঁশকুড়া হতে পারে, মেচেদা হতে পারে, দীঘা হতে পারে, হলদিয়া হতে পারে, খড়গপুর হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, বেলদা হতে পারে, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, আদ্রা, আসানসোল, এই চত্বরে তুমি চাকরি পেতে পারো। কিংবা যদি তোমার পাশের রাজ্যে হয়, ঝাড়খণ্ডে হয়, তাহলে তোমার রাঁচিতে বা চক্রধরপুরে হতে পারে, তাহলেও পশ্চিমবঙ্গের কাছেই হবে, কিংবা পরে তুমি সহজেই পশ্চিমবঙ্গে ট্রান্সফার নিয়ে আসতে পারবে। গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু এই জন্য রাঁচি জোনে করে। আর কোন জোনে, মালদা জোনে। একটা সময় মালদা জোনে কাট অফ কিন্তু খুব কম হতো, এখন যদিও বেড়েছে। মালদা জোনে তুমি অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারছো মালদা সারাউন্ডিংসে তোমার চাকরি হবে। বিহারেও হতে পারে, কিন্তু সহজেই তুমি মালদাতে ফিরে আসতে পারবে বা বাংলায় ফিরে আসতে পারবে। আর এটা হচ্ছে শিলিগুড়ি, উত্তরবঙ্গে। এই জোনে করলে, শিলিগুড়ি জোনে করলে শিলিগুড়ি চত্বরে তুমি কিন্তু চাকরি পাবে বা সহজেই বাংলায় ফিরে আসতে পারবে। আর কি সুবিধা আছে, এই চারটে জনে করলে তুমি কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে, কারণ এখানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, রাঁচিতেও কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। বাকি আদার্স যে সমস্ত জোনগুলি আছে সেখানে চাকরি করলে কি অসুবিধা হবে, পরে তোমার ট্রান্সফার পেতে অনেক অসুবিধা হবে। এক তো তোমাকে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে চাকরি করতে হবে, পরে ট্রান্সফার পড়া কিন্তু অনেক সমস্যাজনক হবে, অনেক বয়স হয়ে যাবে। আর যদি সিট দেখে বাইরের রাজ্যের জোনে করতেই হয় তাহলে পশ্চিমবঙ্গের কাছাকাছি জোনগুলিতে করতে পারো, যেমন ভুবনেশ্বর, পাটনা, মুজফ্ফরপুর, গুয়াহাটি, আসামের এগুলোতে করতে পারো। এরপরে যা করবে নিজেদের সিদ্ধান্তের উপরে করবে। আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ফর্ম ফিল আপ করার পরে চাকরিতে পাওয়ার পরে বলে যে আমি এটা যদি জেনে করতাম তাহলে আমাকে এখন কিন্তু ফল ভুগতে হতো না, আমাকে চাকরি পেয়েও কিন্তু কষ্ট করতে হচ্ছে। এরপরে আসছে এক্সাম প্যাটার্ন, কি এক্সামে পরীক্ষাটা হবে। মূলত তিনটে পার্টে পরীক্ষা হবে, একটা হচ্ছে CBT 1, CBT 2 আর একটা হচ্ছে CBAT পার্ট। তো প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে CBT 1, CBT 2। CBT 1 মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, প্রথম পরীক্ষা যেটা, অর্থাৎ টায়ার 1 পরীক্ষা। CBT 1 পরীক্ষা, প্রথম পরীক্ষাটা হবে CBT 1। এই CBT 1-এ কটি কোশ্চেন থাকবে, 75টি কোশ্চেন থাকবে। কত নম্বরের পরীক্ষা হবে, 75 মার্কসের পরীক্ষা হবে। আর কতক্ষণ সময়, 1 ঘন্টা সময় থাকবে। আর কোন কোন বিষয়ের ওপর বা কোন সিলেবাসে পরীক্ষা হবে, এই 75 নম্বরের কোশ্চেনগুলি থাকবে ম্যাথের উপরে, রিজনিংয়ের উপরে, জেনারেল সায়েন্সের উপরে কিন্তু হবে। যেহেতু রেলের পরীক্ষা, সায়েন্সের পরীক্ষা, তাই জেনারেল সায়েন্সের উপরে কিন্তু স্পেশাল কোশ্চেন থাকবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর তার বাদেও অন্যান্য জিকেগুলো থাকবে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। সে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি কিংবা ইকোনমিক্স, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। মোট 75টা কোশ্চেন, একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 3টে ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। আর নর্মালাইজেশন হবে, যেহেতু অনেক দিন ধরে অনেকগুলি শিফটে পরীক্ষা হবে সারা ভারতে, তাই নর্মালাইজেশন হবে। নর্মালাইজেশন ব্যাপারটা কি, দেখা গেল কোনো একটি শিফটের কোশ্চেন সহজ হলো, সেখানে কিন্তু প্রচুর স্কোর করলো ক্যান্ডিডেটরা। আর কোনো একটি শিফটে কোশ্চেন খুব জটিল হয়ে গেল, সেই শিফটে যারা পরীক্ষা দিল তারা কিন্তু ভালো স্কোর করতে পারলো না। তাই এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য সমস্ত কোশ্চেনগুলিকে নর্মালাইজেশন করা হবে, অর্থাৎ অ্যাভারেজ করা হবে। অ্যাভারেজটা কীভাবে করা হবে, যে পরীক্ষাটাতে
সবাই বেশি নাম্বার পেয়েছে সেটাকে কমিয়ে আনা হবে। আর যে পরীক্ষাটাতে সারা ভারতবর্ষের ক্যান্ডিডেটরা খুব কম প্রশ্নের উত্তর দিতে পেরেছে সেটিকে বাড়ানো হবে, এটা অ্যাভারেজ করা হবে। এখন সেই কারণেই হয়তো তোমার শিফটে কোশ্চেনটি সহজ হলো, তুমি অনেক অ্যান্সার করে এলে, তোমার নাম্বার কিন্তু কমে যেতে পারে। আবার কোনো শিফটে কোশ্চেন জটিল হলো, তুমি খুব কম অ্যান্সার করতে পারলে, তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু বেড়ে যেতে পারে, এরকম সিস্টেম হবে। তবে এইটাতে নাম্বার বাড়া কমা নির্ভর করছে সারা ভারতবর্ষের ক্যান্ডিডেটরা কেমনভাবে প্রশ্ন করতে পারলো। আর এটা থেকে যদি ফায়দা তুলতে হয় তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, নেগেটিভ মার্কিং কম করতে হবে। নেগেটিভ মার্কিং কম করলে কিন্তু নর্মালাইজেশনে কিন্তু নাম্বার বাড়তে পারে। এখন এই যে CBT-1 পরীক্ষাটা হবে, এর যে মেন নাম্বারটা আমি পাবো, এই নাম্বারটা দিয়ে আমি কি করতে পারবো, এই নাম্বারটা থেকে আমি পাস করলে CBT-2-তে যাব। অর্থাৎ CBT-1টা কী জন্য, CBT-2-এ যাওয়ার জন্য কোয়ালিফাইং। আর এর নাম্বার কিন্তু মেন যে মেরিট লিস্ট চাকরি পাওয়ার সেখানে কিন্তু যোগ হবে না, এখানে শুধুমাত্র পাস করলে আমরা CBT-2-তে যাব। যতটা ভ্যাকান্সি আছে ততটা একটা নির্দিষ্ট অনুপাতে ডাকবে, যে 10 গুণ বা 20 গুণ বা 7 গুণ, তারা কিন্তু এখানে CBT-2-তে যেতে পারবে এখানে পাস করলে। এরপর হচ্ছে CBT-2। CBT-2 আবার দুটো পার্টে পরীক্ষা হবে, পার্ট এ পার্ট বি। একই দিনই পরীক্ষা হবে, একই শিফটে পরীক্ষা হবে। মোট পরীক্ষার টাইমটা হবে 2.5 ঘন্টার। কতগুলি কোশ্চেন থাকবে, 175টি কোশ্চেন থাকবে, 175 নাম্বারের। এখন তার পার্ট এটি কিন্তু প্রথমে হবে, যাতে 90 মিনিট সময় থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা, এবং 100টি কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল নাম্বার হবে 100 মার্কসের পরীক্ষা হবে। কিন্তু এই পরীক্ষাটাই কিন্তু যে নাম্বার পাবো সেটা কিন্তু কিসের জন্য যাবে, মেরিট লিস্ট তৈরিতে কিন্তু এই নাম্বারটি যাবে। তাই এখানে যত স্কোর ভালো করে রাখবো তত কিন্তু নিজের পছন্দ মতো চাকরি পেতে কিন্তু সুবিধা হবে। কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে খুব কমন, আর কি থাকবে, বেসিক সায়েন্সের উপরে কোশ্চেন। আর যেহেতু ইঞ্জিনিয়ারিং বেসিসের রিক্রুটমেন্ট, তাই ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু স্পেশাল কোশ্চেন থাকবে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, 3টে ভুল হলে একটা ভুল হবে। এখানেও কিন্তু নর্মালাইজেশনের কিন্তু সুযোগ থাকবে। আর এখান থেকে এই পার্ট এ থেকে কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য কিন্তু নাম্বার যাবে, অর্থাৎ এইটা কিন্তু খুব ভাইটাল। এরপরে পার্ট বি, এই পার্ট এ হলেই ওই দিনই সঙ্গে সঙ্গে পার্ট বি শুরু হবে, যেটা হচ্ছে 60 মিনিটের, অর্থাৎ 1 ঘন্টার। কটি কোশ্চেন থাকবে, 75টি কোশ্চেন থাকবে, এবং 75 নাম্বারের পরীক্ষা হবে। কোশ্চেনগুলো কী থেকে থাকবে, কোশ্চেনগুলো থাকবে মেনলি ট্রেড থেকে। বলেছিলাম যে যারা ফর্ম ফিল আপ করবে তারা ITI, বিটেক বা ডিপ্লোমার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, এই সমস্ত ট্রেড থেকে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানেও কিন্তু এই যে 75টি কোশ্চেন থাকবে, এটা কিন্তু নিজের ট্রেড অনুযায়ী। মেকানিক্যাল হলে মেকানিক্যাল কোশ্চেন থাকবে, ইলেকট্রিক্যালের হলে ইলেকট্রিক্যাল কোশ্চেন থাকবে, ইলেকট্রনিক্সের হলে ইলেকট্রনিক্স কোশ্চেন থাকবে, আর অটোমোবাইলের হলে অটোমোবাইল কোশ্চেন থাকবে, অর্থাৎ নিজের সাবজেক্টের উপরে এখানে কোশ্চেন থাকবে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 3টে 1 নাম্বার কাটা যাবে, আবার নর্মালাইজেশনের সুযোগ আছে। কিন্তু এই পার্টটা শুধুমাত্র কোয়ালিফাইং, এটা কিন্তু নাম্বার মেরিট লিস্টে যোগ হবে না। এখানে মিনিমাম 35 নাম্বার কিন্তু পেলেই কোয়ালিফাই হয়ে যাবে, অর্থাৎ পার্ট বিটা হচ্ছে কোয়ালিফাইং। পার্ট বি থেকে কোনো নাম্বার ফাইনাল মেরিট লিস্টে কিন্তু যাবে না। এখন এই CBT-2-তে যদি পাস করি তাহলে আমি কোথায় যাব, CBAT-তে যাব, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এটা একটা কমন পরীক্ষা। কিসের উপর পরীক্ষা হবে, এখানে মেনলি ভিশন টেস্ট করা হবে, আর সাধারণ কম্পিউটার নলেজের উপর একটু কোশ্চেন করা হবে। আর ট্রেন চালাতে গেলে যেগুলো লাগে, যেমন ট্রাফিকের উপর কিছু কোশ্চেন থাকবে, কিংবা সাইকোলজি টেস্টের কিছু কোশ্চেন থাকবে। এখানে কিন্তু যে পার্টগুলো থাকবে সেই পার্টগুলোতে কিন্তু 42 করে পেতেই হবে। আর এই যে CBAT, এই CBAT-তে তুমি যেমন স্কোর করবে সেখান থেকে কিন্তু 30% যাবে ফাইনাল মেরিট লিস্টে, অর্থাৎ চাকরি পাওয়ার ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ যেখানে সিলেকশন হবে সেই মেরিট লিস্টে 30% যাবে CBAT থেকে, আর 70% কথা থেকে নেওয়া হবে CBT-2 এর পার্ট এ থেকে। মোট 100 নাম্বারের উপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এখন যদি আমি CBT-8-তেও পাস করে যাই তাহলে কোথায় হবে, তাহলে কিন্তু তোমাকে আর বেশি অপেক্ষা করতে হবে না। কি করতে হবে, এরপরে তোমাকে ডিভির জন্য ডাকা হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর ডিভির পরে থাকবে কিন্তু মেডিকেল টেস্ট। আমরা জানি যে ALPর জন্য কিন্তু মেডিকেল টেস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল কিন্তু। আর এটা হয়ে গেলেই তোমার জয়েনিং হয়ে যাবে, জয়েনিং হয়ে গেলেই তোমার এখানে ট্রেনিং শুরু হয়ে যাবে, ট্রেনিং থেকেই তোমার চাকরি শুরু, আর চাকরি করলেই তোমার বিয়ে হয়ে যাবে, বিয়ে হলে সুন্দরী বউ পেয়ে যাবে। এই হলো চাকরি। এখন এই যে ফর্ম ফিল আপ করলাম, এর পরীক্ষার সিট কোথায় পড়বে, যেহেতু এটা কী হবে, অনলাইনে পরীক্ষা হবে। CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অনলাইনে পরীক্ষা হবে। সেন্টার কোথায় পড়বে,
তোমার রাজ্যেতে অর্থাৎ কলকাতা বেসিসে পড়তে পারে। কলকাতাকে কেন্দ্র করে চারিদিকে কলকাতা কিংবা তোমার কল্যাণী কিংবা তোমার বারুইপুর কিংবা হুগলিতে পড়তে পারে, আসানসোলে পড়তে পারে, আবার কোথায় পড়তে পারে, আবার রাজ্যের বাইরেও পড়তে পারে। তবে মহিলাদের সিট কিন্তু রাজ্যের মধ্যেই পড়বে, আর পুরুষদের সিট বা মেল ক্যান্ডিডেটদের সিট কিন্তু বাইরের রাজ্যে পড়বে। বেশিরভাগটা ভুবনেশ্বরে পড়ে কিংবা ঝাড়খণ্ডে পড়ে, আবার তা ছাড়িয়ে অন্য রাজ্যেও পড়তে পারে, কিন্তু অন্ধ্রপ্রদেশেও পড়তে পারে, কিন্তু কিন্তু বেশিরভাগটা কিন্তু ভুবনেশ্বরে পড়ার কিন্তু চান্স বেশি। আবার যে পুরুষ বা মেল ক্যান্ডিডেট হলেই যে বাইরের রাজ্যে পড়বে এমনটা নয়, কিন্তু কলকাতাতেও পড়তে পারে, এটা নির্ভর করছে তোমার ভাগ্যের উপরে। এরপরে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে বলেছি, যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, ইংলিশে পরীক্ষা হবে, হিন্দিতে পরীক্ষা হবে, আর রিজনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। বাংলাতে কিন্তু তুমি মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে, সেটা তোমাকে পরীক্ষার দিনই কিন্তু ওখানে সিলেক্ট করে নিতে হবে। আর ফর্ম ফিল আপের সময় তোমায় বলে দিতে হবে যে তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজটা কী, এটা তোমাকে চয়েস করে নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করে, স্যার তাহলে কি রেলে কি ইংলিশ নেই? রেলের কোনো পরীক্ষাতেই কিন্তু ইংলিশ থেকে কোশ্চেন থাকে না, অর্থাৎ রেলের পরীক্ষায় ইংলিশ থেকে কোশ্চেন থাকে না। মেনলি কী থেকে কোশ্চেন হয়, যে পরীক্ষা হোক না কেন, ম্যাথ, রিজনিং আর জিকে থেকে, কিন্তু সায়েন্স চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর রেল কিন্তু বলে দিয়েছে এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে, যদি ভুল হয় তাহলে কিন্তু এরা কারেকশনের সুযোগ দেবে, অর্থাৎ একটা ক্যান্ডিডেট একবারই ফর্ম ফিল আপ করতে পারবে, সে কিন্তু দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে পারবে না। দ্বিতীয়বার যদি সে ফর্ম ফিল আপ করতে যায় তাহলে কিন্তু সেটি ফর্মটি তার রিজেক্ট হয়ে যাবে। তাই সাবধানের সঙ্গে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এই যে এএলপি রিক্রুটমেন্ট, এটা কিন্তু একটা খুব ভাইটাল, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার বা যারা আইটিআই করেছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো চাকরি, বুঝতেই পারছো, রেল চালানোর চাকরি। আর সেটা যদি হয় কলকাতা, রাঁচি বা মালদা জোনে, তাহলে তো বলার কোনো কথাই নেই, একবারে মধুর সঙ্গে চিনি ফি। এই হলো আজকের ভিডিও, আশা করি টোটাল বিষয়টিকে সহজে বোঝানোর চেষ্টা করেছি। আর এই ফর্ম ফিল আপে জোন চুজ করে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি নিয়ে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সবারই কোশ্চেনে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকুন, হাসতে থাকুন।